ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার চলচ্চিত্র জগতের সুপারস্টার নায়ক সম্মানীয় বিবেক অধিকারী ওরফে দেব। নমস্কার, কেমন আছেন আগে বলুন? কেমন? ভালো, বুঝলাম। আমি এটা ভাবাই ভুলে গেছি। যতদিন না নির্বাচনের রেজাল্ট আসছে ততদিন আমি কেমন আছি এই প্রশ্নটা আমি নিজেকে ভুলেও জিজ্ঞেস করি না। কারণ আমাকে ভালো থাকতে হবে আমার দলের জন্য, আমার দলের সবকটা প্রার্থীর জন্য এবং আমার নিজের জন্য। তো আমাকে যতই কিছু হোক না কেন, যতই গরমের মধ্যে ঘুরতে হোক না কেন, যেখানে যেখানে যেতে হোক না কেন, কিন্তু আমি কি করে ভালো থাকি জানেন? আমরা জানতে চান আমি কি করে ভালো থাকি? আমার মনে হয় কি আমি 14 মার্চ থেকে নির্বাচনের প্রচার শুরু করেছি আর কি। প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, আমি সত্যি বলছি। অনেকে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কি খান, আপনি লাঞ্চ কি করেন, আপনি গ্লুকন্ডি খান কিনা, আপনি ওআরএস খান কিনা, এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন, কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন। কেউ বা যারা জানতে চান আমি কিভাবে ঠান্ডা থাকি, কিভাবে আমি এতগুলো প্রচার করছি এই গরমের মধ্যে, জাস্ট এই মঞ্চে আসুক আর আপনাদের মুখের দিকে তাকান, বুঝতে পারবেন এই হাসি মুখ, এই চিৎকার চেঁচামেচি, যে কোনো ওআরএস, যে কোনো ভাত ডাল, যে কোনো সবজি তরকারি, মাছ মাংসের দিকে যে কতটা পাওয়ারফুল আপনাদের এই চিৎকার, আপনাদের এই ভালোবাসা। এইটাই হচ্ছে আমার মূল এনার্জি। আমি যেখানে যেখানে গেছি, আমার নিজের সংসদীয় এলাকা বলি, ঘাটাল লোকসভা কেন্দ্র বলি, বা যেখানে যেখানে গেছি, সেখানে সেখানে যেইভাবে মানুষ দল বেঁধে নেমেছে দলের প্রতি, দলের প্রার্থীর প্রতি, এবং কোথাও যেন আমার প্রতিও, তার জন্য আমি আপনাদের সকলকে এবং আজ অব্দি যারা যারা আমার এই সভাতে উপস্থিত হয়েছে হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ জানাই। কারণ এই গরম সত্যি সহ্য করা যায় না। আমাদের কারণ আছে, কারণ আমরা দলের হয়ে জেতাতে চাইছি দলকে, সেজন্য আমাদেরকে ঘুরতে হয়, কিন্তু আপনাদের কোনো কারণ নেই। সত্যি বলছি, আপনারা শুধু ভালোবাসার জন্য আসেন। কি গরম, কি ঠান্ডা, কি বৃষ্টি, কি মেঘ, সেগুলো ভুলে গিয়েও আপনারা যে আসেন, এটার জন্য দলের প্রতি, দলের পক্ষ থেকে, আমার প্রার্থীর পক্ষ থেকে, আমার এখানকার যারা নেতা নেত্রী আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা মন থেকে বলছি, এটা সাজানো গোছানো নয়। চলে আসি, একটু সৌজন্য করিনি, কারণ আমি চাই এক বিপ্লবদাকে নিয়ে পরে বলবো, কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে। তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যায়, যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেব। কিন্তু আমি যেহেতু বিপ্লবদার জন্য এসেছি, আমি মন প্রাণ থেকে চাইব আমার প্রার্থী, আমার দলের প্রার্থী এবং আমার বিপ্লবদা যেন এই সিট থেকে জিতুক। চলে আসি নির্বাচন। আমি বাইরে থেকে এসেছি, বিপদটা এখানেই থাকে। কি হয়েছে? আরে গলা বসে যাবে। ও কালকে তোমার শেষ না ছিলাম, ধরে রাখো, আমার জায়গায় নিয়ে যাবো চিৎকার করার জন্য। আরে কাম ব্যাক টু দ্য পয়েন্ট। ওকে, নির্বাচন আপনাদের এলাকায় 26শে এপ্রিল নির্বাচন। আপনাদের এখানে 26শে এপ্রিল নির্বাচন। আমি বিশ্বাস করো, আমি কোথাও জোর করে বলবো না, কোথাও বলিনি যে আপনারা জোর করে আমার পার্টিকে ভোটটা দেবেন। কিন্তু হ্যাঁ,
যাকেই দিন না কেন, সে আমার দল, এর দল, ওর দল, যাকেই দিন না কেন একটু ভাববেন সেই দল, সেই দলের প্রার্থী, সেই দলের কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে কিনা। যখনই এটা ভাববেন তখনই পরিষ্কার হয়ে যাবে ভোট দেওয়ার 1 ঘন্টা আগে যে আপনারা কাকে ভোটটা দিতে চলেছেন। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমি আজ অব্দি বিরোধী দলকে অসম্মান করিনি, কোন প্রার্থীর বিষয়ে বলিনি। আমার মনে হয় না এগুলো বলে ভোট পাওয়া যায়। আমার বিশ্বাসকে তোমার দল এবং তোমার দলে যে প্রার্থীটা আছে তারা যদি কাজ করে থাকে তাহলে অন্য কোনো দলকে ছোট করতে লাগে না। তোমরা নিজেদের কাজ দিয়ে যে কোনো মঞ্চ জিতে যেতে পারো, যে কোনো নির্বাচন জিতে যেতে পারো, শুধু নিজের কাজের মাধ্যমে। আজকে আপনারা কাকে বিশ্বাস করবেন? ভোটটা এখানে যে জুমলা দিয়ে চলে যায় না, যে নির্বাচন আগে কথা দেয়, নির্বাচন জেতে এবং সেই কথাগুলো রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য এবং আপনাদেরকে শান্তিতে রাখার জন্য। কিন্তু না, আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও, কাজকর্ম সব ভুলে যাও। কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যায়। কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে নয় না। এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী, যে কোনো দল জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। কিন্তু না, নির্বাচন দেখেই মনে হচ্ছে নির্বাচন জিতলে কেউ হয়তো মন্দির করবে, কেউ হয়তো মসজিদ করবে। এইটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, এই কতগুলো বাচ্চা, এই তো এই বাচ্চাগুলো ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, কে আমার ভাইদের চাকরিগুলো সুনিশ্চিত করবে, কে আমাদের মা বোনদের কথা ভাববে। এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। চলে আসি যখন, যেটা বললাম, আমি আমার দলে কিছু কথা রাখবো। ওই দলকে ভোটটা দেবেন যে দলগুলো হসপিটাল, কলেজ, স্কুল, রাস্তাঘাট আপনাদের সমস্ত কিছু করে। হসপিটাল কথা যদি বলি তাহলে আমি আমাদের দলের কথা বলি। এই লোকসভায় আমাদের দল 2টি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। ভোটটা হসপিটালের জন্য যাওয়া উচিত, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়া উচিত। অনেকগুলো SNSU ইউনিট খোলা হয়েছে, অনেকগুলো গ্রামীণ হসপিটালটাকে ভালো করা হয়েছে যাতে গ্রামের মানুষরা তাদেরকে শহরে আসতে না হয়, তারা তাদের গ্রামে যেন সুস্থ চিকিৎসা পায়, ভালো থাকে, সুস্থ থাকে এবং বেঁচে থাকে, সেইটা সুনিশ্চিত করছে আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য সরকার যিনি আছেন। তাহলে ভোটটা কাছে যাওয়া উচিত। শুধু তাই নয়, গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায়, তার চিকিৎসা করাতে পেত না, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না। কিন্তু সেখানেও আমার দল, আমাদের নেত্রী এক পা এগিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়। যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে, যেখানে বিপ্লবটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে, না যারা হসপিটাল বানাবে, যারা মানুষকে বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে স্বপ্ন দেখাবে যে না এইভাবে বাঁচা যায়, এইভাবে লড়াই করা যায়, তাকে। আমি আরেকটা কথা বলেছিলাম, স্কুল ভোটটা কাকে যাওয়া উচিত? যারা স্কুল বানাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো জানেনও, এই লোকসভা কেন্দ্রে একটা বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে, 13টি সরকারি কলেজ বানানো হয়েছে, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হায়ার সেকেন্ডারি সরকারি স্কুল বানানো হয়েছে, সেটাও আমাদের সরকার করেছে। ভোটটা এইটা নিয়ে যাওয়া উচিত। ভোটটা কে হিন্দু বা কে মুসলিম, কে মন্দির বা কে মসজিদ বানিয়েছে তার জন্য নয়। ভোটটা এই নির্বাচন এই জন্যই হয়, কে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবে তাকেই ভোটটা দেওয়া উচিত। স্কুল কলেজ বানিয়ে আমাদের নেত্রী থামেননি। আগে 18 বছর আগে গ্রামে গঞ্জে বাবা মারা ভক্তকে টাকা পয়সা কোথায় আসবে পড়াশোনা করার জন্য, তার আগে বিয়ে দিয়ে দেওয়া হতো। আমাদের নেত্রী, আমাদের সরকার
কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যাতে প্রত্যেকটা মেয়ে যতক্ষণ না তিনি চান সে জোর করে কেউ ওকে বিয়ে দিতে পারবে না। সে কন্যাশ্রীর মতন প্রকল্প আছে যে ওর পড়াশোনাটা সুনিশ্চিত করছে। তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত? কে করেছে তাকে? তাই এরা বলি আজকে অনলাইনের যুগ, আজকে পড়াশোনা অনলাইন হচ্ছে, কিন্তু যারা গরিব মানুষ, যাদের হাতে স্মার্টফোন নেই, যাদের হাতে ট্যাব নেই, যাদের বাড়িতে কম্পিউটার তো দূরের কথা, তারা কি পড়াশোনা করবে না? করবে তো। সেইখানেও আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সরকার, রাজ্য সরকার একটা এগিয়ে স্বপ্ন প্রকল্প নিয়ে এসছে। 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়, যাতে গরিবের ছেলে মেয়েরাও একটা ফোন কিনে অনলাইনে পড়াশুনো করতে পারে। মানে ভোটটা কাকে যাবে? আমি এত রাজনীতি বুঝি না, আমি এটুকু বুঝি যে মানুষকে নিয়ে ভাববে, যে আপনাদের পরিবারকে নিয়ে ভাববে, তাকে তো ভোটটা দেওয়া উচিত। আগে এই গরমে, আবার স্টুডেন্টদের নিয়ে বলছি, এই গরমে কিছু বছর আগে অবধি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত। আমাদের সরকার সুনিশ্চিত করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তার সাইকেল নিয়ে বা স্কুলে যাবে সবুজ সাথীর মাধ্যমে। তাহলে ভোটটা কোথায় যাবে? যে বাচ্চাদেরকে নিয়ে ভাবে, যে স্টুডেন্টদেরকে নিয়ে ভাবে। এবারে গরিবের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তাদের কাছে অত পয়সা নেই প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশন নেবার। সেইখানেও আমাদের নেত্রী এক পা এগিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার করা হয়েছে, যাতে ছেলে মেয়েরা যারা সত্যি খুব পড়াশোনায় ভালো, যারা অর্থ নেই, স্বপ্নটা সত্যি করার জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে, আমাদের সরকার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কোন ভোটটা কাকে দেবে? আমি একটা কথা মিথ্যা বলিনি, একটা কথা যেই প্রকল্পটা আসবে বলে বলিনি, যেই প্রকল্পটা চলছে, যেই প্রকল্পটা আজকে থেকে নয় বছরকে পর বছর চলছে, সেই প্রকল্পেরই কথা বলছি। তাহলে ভোটটা কাকে দেওয়া উচিত? সেখানে কোথা থেকে রাম এলো, কোথা থেকে রহিম এলো সেইটা দরকার নেই। আমার ঘরটা ভালো আছে কি নেই, আমার বাবা মা ভালো আছে কি নেই, আমার ছেলেমেয়েরা ভালো আছে কি নেই, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো কমিউনিটির হোক, এইটাই হওয়া উচিত নির্বাচনের কারণ, যে আমরা ভালো আছি কি নেই, আমার ধর্মটা কি সেটা আমি ভারতীয়, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভারতের প্রত্যেকটা মানুষের অধিকার আছে, কিন্তু আজকে ধর্ম নিয়ে জ্ঞান শেখানো হচ্ছে যে হিন্দুরা বাজারে কেন যায়। আপনারা জানেন যে আজমের শরীফে কতজন হিন্দু যায়, শিরডির সাই বাবায় কতগুলো মুসলিম যায়। এইটাই হচ্ছে কথা, ধর্মের বিষ আমাদের সবাইকে মিশে খাই দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এইটাই নির্বাচনের মুদ্রা। না, নির্বাচনের মুদ্রা হওয়া উচিত, নির্বাচনের ইস্যু হওয়া উচিত উন্নয়ন, যে মানুষকে ভালো রাখবে, কে কতটা ভালো রাখবে। যদি এইটা নিয়ে নির্বাচন হয়, সব বন্ধ করে আমাদের সরকার 100 ধাপ এগিয়ে যে কোনো রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে। এবার কথা দিয়ে কথা রাখা, আমরা কেন্দ্র সরকারকে 10 বছর ধরে দেখছি, ভোটের আগে আমি আমার উচ্চ অচ্ছ বলছি না, কাউকে ছোট বড় করছে না, যেইগুলো তারাই বলেছে সেই কথাগুলি আপনাদের সামনে রাখবো। তারা অনেক কথাই দিয়েছেন কেন্দ্র সরকার, কখনো বলেছেন 15 লক্ষ টাকা, কখনো বলেছেন এইটা করবো, কখনো বলেছেন ওইটা করবো। ভোট নিয়েছেন, জিতেওছেন এবং চলে গেছে, কিন্তু জেতার পর একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমাদের নেত্রী, আমি বেশি দূরে যাব না, আমি 2021-এই যাবো। আমি এখানে অনেকবার প্রচারের জন্য এসেছি, অনেকে বলেছে আমি এসেছিলাম, জিতেছেন, তো আমার ভীষণ ভালো লেগেছে। তার জিততে কার না ভালো লাগে ভাই, এবং সেটা ডেফিনেটলি ওনাদের নিজেদের দমে, আমার এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি, এবং মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে। চলে আসে 2021-এর নির্বাচনের সময়, যখন করোনার তুঙ্গে লকডাউন সকলে রিলিভ হয়েছে, নির্বাচনটা শুরু হয়েছে, তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম। দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে, স্বাস্থ্য সাথী কার্ডের মতো একটা প্রকল্প নিয়ে আসবে। তাহলে দিদি এটা কি? এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ, যে সম্ভব, কেন সম্ভব না? 2021-এ নির্বাচন হলো,
আমরা 215টা সিট নিয়ে জিতেছি, মানে প্রথমবার বাংলায় তৃণমূল কংগ্রেস 200 পার করেছিল, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, এবং আপনারা বিশ্বাস করেছেন বলে। 215টা সিট যে কোনো সরকারের জন্য চোখ বন্ধ করে 3 বছরের হানিমুন পিরিয়ড, কিছু না কাজ না করলেও চলে, কিন্তু না, আমাদের সরকার, আমাদের নেত্রী জিতার 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে। এবারে কার কথা আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাসই তো নির্বাচন কিসের? নির্বাচন তো কে কাকে বেশি বিশ্বাস করবে, আর কিছু না। আপনি আমার কথা বিশ্বাস করছেন, এইটাই নির্বাচন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, দরকার নেই। এবারে আপনার কাকে বিশ্বাস করছেন, কার কথাকে বেশি বিশ্বাস করছেন, সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত। আমাদের নেত্রী স্বাস্থ্য সাথী কার্ড, সমস্ত প্রকল্প যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দিয়েছে সব কটা কিন্তু বাস্তবিক হয়েছে, সব কটা কিন্তু হয়েছে। একটা প্রকল্প এরকম নেই যেটা দিদি বলেছে নিজের মুখে আর সেটা হয়নি। এবারে চলেছে কেন্দ্র সরকার 2021-এ হেরে যাওয়ার পর আমাদের সমস্ত টাকা আটকে দিয়েছে। রাজ্য সরকারের জিএসটির টাকা, 100 দিনের কাজের টাকা, আবাসন যোজনার টাকা, এবং অনেকগুলো জায়গা যেখানে কেন্দ্র সরকার হাতটা মেনে নিতে পারেনি এবং বাংলাকে সমস্ত দিক থেকে বন্ধ করে রেখেছিল। এবার আপনারা বলুন তো, 100 দিনের কাজ কারা করে? সাধারণ মানুষ, গরিব মানুষ, কারেক্ট? এই 100 দিনের কাজ অত্যন্ত গরিব মানুষরা করে। এইটাই হচ্ছে দিন, ওনারা হচ্ছে দিন আনে দিন খায়। এই 100 দিনের টাকা দিয়ে তাদের ঈদ হয়, তাদের পুজো হয়, তাদের নতুন বছর, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচা, তাদের জামা কাপড়, তাদের সমস্ত স্বপ্ন ওই 100 দিনের রোজগার করার টাকা দিয়ে তারা সাজায়। কিন্তু 2021-এর পর 100 দিনের টাকাও আমাদের বন্ধ করে দেওয়া হলো। আবার কে সামনে এলেন? আমাদের নেত্রী। তিনি দায়িত্ব নিলেন যে 100 দিনের টাকা যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটাও রাজ্য সরকার দেবে বলে দিয়েছে, আটকে রাখেনি। এটা যদি হতো ভোটের আগে বলতাম, আমি দাঁড়িয়ে বলতাম আপনারা আমাদেরকে ভোট দিন, তাহলে আমরা আপনাদের 100 দিনের টাকাটা আমরা দিয়ে দেবো। না, সেটা করেনি আমাদের সরকার, আমাদের নেত্রী। 100 দিনের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, তারপর আমরা প্রচারে নেমেছি। কারণ যারা এই 100 দিনে কাজ করে তার 2 বছর ধরে আস্তে আস্তে করে মরে যাচ্ছিল, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যে কোনো সরকারের প্রথম কাজ তার রাজ্যে তার মানুষকে বাঁচিয়ে রাখা, তার মানুষকে ভালো রাখা, এবং ভালো রাখা এবং বাঁচিয়ে রাখার মধ্যে যদি কেউ এগিয়ে থাকে চোখ বন্ধ করে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এইবারে আপনারা বলুন, কে জিতবে কে হারবে সেটা পরের কথা। যদি কাজ নিয়ে যদি ভোট হয়, কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা নিয়ে যদি ভোট হয়, কে কতটা মানুষকে ভালো রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয়, কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয়, কে হিন্দু মুসলিম না করে মানুষকে এগিয়ে রেখেছে সেটা নিয়ে যদি ভোট হয়, চোখ বন্ধ করে বলুন কে জিতবে তাহলে? আর যদি আপনারা আমাদের দেশকে ভালোবাসেন, এগিয়ে নিতে যান, তাহলে একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব, যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু ধর্মের নামে যারা ভোট চাই তাহলে তাকে ভোট দেবেন না। তাহলে ধর্ম জিতবে, সমস্ত মনুষ্যত্ব বলে যাবে। তাহলে তখন স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তা কিচ্ছু হবে না। বেঁচে থাকবে শুধু মন্দির, আর বেঁচে থাকবে শুধু মসজিদ, আর কিছু উন্নয়ন হবে না। আপনারা কি সেটা নির্বাচন করছেন 2024-এ? এই প্রশ্নটাই নিজেকে করবেন 26শে এপ্রিল যখন ভোট দিতে যাবেন। দেখবেন সবকিছু পরিষ্কার। আমি এখন 10-15 মিনিট 20 মিনিটের কথা বলেছি, রাইট? আমার কি একটাও শব্দ ব্যবহার করেছি যেটা অন্য প্রার্থীকে আমি বিরোধ করেছি, অন্য দলকে কাজ করেছে সেইটা বলেছি। যেইটা আমি শুরু করেছিলাম, লোকে বলে না কেন আমি সৌজন্য না, যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো, মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে, এমনি তোমাকে বিশ্বাস করবে। এইটাই হচ্ছে সৌজন্যতা, এইটাই হচ্ছে কথা দিয়ে কথা রাখা। 26শে এপ্রিল আপনাদের এখানে নির্বাচন। আমি তো চাই মন থেকে বিপ্লব জিতুক,
কিন্তু আমার থেকে বেশি দরকার বালুরঘাটের মানুষ কি চায়। আমার আওয়াজটা যদি, আমার কথাগুলো যদি বালুরঘাটে প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে থাকে, তাহলে এটা পরিষ্কার যে যেই দিন ইভিএম মেশিন থেকে রেজাল্টটা বেরোবে 4 জুন, তাহলে এক কথায় ইভিএমের নাম্বারটা বলো। এক কথায় আমরা বিপ্লব দাকে সাংসদ হিসেবে পেতে চলেছি। ভালো থাকবেন, শক্তির পাশে থাকবেন এবং শান্তিতে থাকবেন। আর এক, বিপ্লবদার ইভিএম মেশিনে যখন যাবেন সকাল সকাল ভোট দিতে, তাহলে 2 নম্বর ইভিএম এ বাটন টিপে বিপ্লবদাকে বিপুল ভোটে জয় করুন। আরেকবার ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। প্রচুর গরম পড়েছে, নিজেদের লক্ষ্য রাখবেন। জেতার পর আবার দেখা হবে।